তাহলে কোনো কিছু যদি আমরা গরম সেটা বুঝবো কী করে? আমরা যদি হাতটা সেখানে দিই বা ত্বকে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা গরম না ঠান্ডা, তাই না? তাহলে যদি বরফ যদি হাতে নিই তাহলে আমাদের কেমন লাগে? বরফ, আইসক্রিম, ঠিক আছে, এগুলো যদি আমরা হাতে নিই তাহলে কেমন লাগে? ঠান্ডা লাগে, তাই না বেশি? তাহলে এটা হলো ঠান্ডা। তাহলে তাপের মাধ্যমে আমরা, তাপ হলো এক প্রকার শক্তি যেটা হলো আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। তাহলে তাপ কি? তাহলে হলো সংজ্ঞাটা যদি 1 মার্কের পরীক্ষায় আসে, তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। ঠিক আছে, এই হলো তাপ। এখন তাপকে তো আমাদের পরিমাপ করতে হবে, তাই না? এই যে এত জিনিস, কোনো জায়গা গরম বা কোনো, এখন কি গরমকাল, তারপর ঠান্ডাকাল, সেটা আমরা বুঝবো কী করে? তাহলে তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের কি লাগে? তাপ পরিমাপের করার জন্য আমাদের কি লাগবে? যেটা দ্বারা আমরা পরিমাপ করব সেটাই হলো তাপমাত্রা, তাই না? আমরা বলি যে আজকে তাপমাত্রা হলো 29 ডিগ্রি সেলসিয়াস। গরমের দিনে তাপমাত্রা কয়দিন আগে, মার্চ এপ্রিল মাসের পরে তাপমাত্রা কত হয়েছিল? রাজশাহীতে 38 ডিগ্রি 40 ডিগ্রি হয়ে যায়, আবার 40 ডিগ্রি সেলসিয়াস। আবার যখন শীতকাল আসবে সামনে, তখন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তাই না? আমাদের দেশে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না, এগুলা বিদেশে নামে, ইউরোপ দেশগুলোতে, যার কারণে ওখানে পানি বরফ হয়ে যায়। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়। তো এই সম্বন্ধে আমরা আসব। তাহলে প্রথমে আমরা দেখি হলো তাপ কি আমরা দেখলাম। এবার দেখব তাপমাত্রা কি। তাপমাত্রা হলো কি? কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাহলে তাপকে পরিমাপ করি আমরা হলো তাপমাত্রার মাধ্যমে, তাই না? তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। ঠিক আছে, এখন তাপমাত্রা নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তাপ তো শুধু চলে গেল তাপ, ঠিক আছে, এটা হলো তাপ, আমাদের গরম ঠান্ডা লাগলো এটি। এখন তাপমাত্রা দিয়ে আমরা পরিমাপটা, আমাদের তাপটাকে পরিমাপ করতে হবে, তাই না? তাহলে এটার জন্য আমাদের এখন আলোচনা হলো তাপমাত্রা। তাপমাত্রা কিভাবে পরিমাপ করা যায়, কি কি স্কেল আছে, এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক, ঠিক আছে, এটা আমরা এখন দেখব। তাহলে তাপমাত্রার পরিমাপ কিভাবে করা হয়, কার মাধ্যমে করা হয়, তাই না? তাপমাত্রাটা তো আমাদেরকে একটা পরিমাপ করতে হবে, এই জন্য তো আমাদের একটা যন্ত্র লাগবে, তাই না? সেটা কিসের মাধ্যমে করি আমরা? আমরা করি হলো থার্মোমিটারের মাধ্যমে। তোমাদের অনেক সময় জ্বর হয়, তখন কি করি আমরা? তখন আমরা থার্মোমিটার মুখে লাগিয়ে দেখে যে কত জ্বর, তাই না? 100 ডিগ্রি ফারেনহাইট না 102 না 100 ডিগ্রির নিচে, যদি দেখি 98 ডিগ্রি, তাহলে বুঝবো যে না, জ্বর নাই, তাই না? তাহলে তাপমাত্রা পরিমাপের করার জন্য একটা আমাদের ডিভাইস যেটা আমাদের পরিচিত সবার, সেটা হলো থার্মোমিটার। ঠিক আছে,
এই থার্মোমিটারের মাধ্যমে বিভিন্ন টাইপের থার্মোমিটার আছে। জ্বর মাপার জন্য এক ধরনের থার্মোমিটার, আবার কলকারখানায় টেম্পারেচার মাপার জন্য আরেক রকম থার্মোমিটার, আবার আবহাওয়াবিদরাও এই যে কখন তাপমাত্রা বাড়ছে কখন কমছে এটা মাপার জন্য বিভিন্ন থার্মোমিটার ব্যবহার করে। ঠিক আছে, তো জ্বর মাপার জন্য আমরা যেই থার্মোমিটারটা ব্যবহার করি বা সাধারণত এই কম আবহাওয়াগুলো মাপার জন্য সেটা হলো কি পারদ থার্মোমিটার। সেটা হলো পারদ থার্মোমিটার। তাহলে যে থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় পারদ ব্যবহার করে, এর মধ্যে কিন্তু থার্মোমিটারের মধ্যে পারদ থাকে। থার্মোমিটারটা দেখতে কেমন হবে? এইখানে সরু একটা পারদ থাকে না, আর এখানে দাগ কাটা থাকে, আর এর মধ্যে পারদ থাকে। এখানে কত কত থাকে এটা তোমরা দেখবা। তাহলে যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় সেটাই হলো পারদ থার্মোমিটার। এখন পারদ থার্মোমিটারে একটা সরু ছিদ্রযুক্ত সরু কাঁচনল থাকে। এই কাঁচনলের দেওয়ালে একটা বাল্ব থাকে, বাল্বটা পূর্ণ করে কিছু অংশ পারদে পূর্ণ করা হয়। যে এটা এখানে বাল্ব থাকে, পারদে পূর্ণ করে এই পারদ রাখা হয়, আর কিছু অংশ ফাঁকা থাকে। ঠিক আছে, এখন তাপমাত্রা বাড়লেই পারদটা অল্প একটু যদি টেম্পারেচার বাড়ে তাহলে পারদটা বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের তাপমাত্রা বেড়েছে। আর মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু সেলসিয়াস না। সেলসিয়াস হলে তো অনেক হয়ে যাবে, ফারেনহাইট। তো এই যে ফারেনহাইট লিখলাম, তাহলে এটা একটা আলাদা স্কেল, তাই না? সেলসিয়াস স্কেল এই যে আমাদের যে ঘরের টেম্পারেচার বা বাইরের তাপমাত্রা এগুলো মাপার জন্য হলো সেলসিয়াস স্কেল, আর জ্বর মাপার জন্য হলো ফারেনহাইট স্কেল। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল আছে। এই স্কেলগুলো এখন আমরা দেখব। যে দৈর্ঘ্য মাপার জন্য স্কেল আছে না, আমরা কয় মিটার মাপি, এরকম তাপমাত্রা মাপার জন্য এক একটা স্কেল আছে। কি স্কেল আছে এখন আমরা দেখি। কারণ দৈর্ঘ্য মাপার জন্য কি মিটার, তাই না? তো স্কেল দিয়ে মাপলাম মিটার, ফিতা দিয়ে মাপলাম ফিট, তরল পদার্থ মাপলাম কি লিটারে, তাই না? সেরকম তাপমাত্রার পরিমাপের জন্য আমাদের থার্মোমিটার আছে। এই থার্মোমিটারের স্কেলগুলো হলো কিসে দাগ কাটা থাকে? সেলসিয়াসে বা ফারেনহাইটে। এগুলাই হলো তাপমাত্রা পরিমাপের স্কেল। তো এখানে তাপমাত্রা পরিমাপের স্কেলে কি কি থাকে? দুইটা বিন্দু থাকে। একটা হলো নিম্ন স্থিরাঙ্ক, আরেকটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কোনটা ধরবো আমরা? ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক তা কিন্তু না, এক এক স্কেলে সর্বনিম্ন মান এক এক রকম। তাহলে আদর্শ মান নিম্ন স্থিরাঙ্ক ধরার জন্য যেটা করতে হবে সেটা হলো স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফটা গলে পানি হয়ে যায় সেটাই হলো নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে, কিন্তু বরফ কিন্তু ইয়ে হওয়া যাবে না, মানে ভেজাল থাকা যাবে না বরফে। ঠিক আছে,
বিশুদ্ধ বরফ গলে পানি হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কখন হবে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বাষ্প হয়। তাহলে যে তাপমাত্রায় হলো বরফ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় সেটা নিম্ন স্থিরাঙ্ক, আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায় সেটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, আর এদের মধ্যবর্তী ব্যবধানগুলোকে আমরা এখন কী দ্বারা প্রকাশ করবো সেটা দেখব। ঠিক আছে, এবং মধ্যবর্তী ব্যবধানগুলোকে বিভিন্ন স্কেলে কাটা থাকে। তাহলে এখন কি কি ধরনের স্কেল আছে? এখানে তোমাদের বইয়ে 2 ধরনের স্কেল আছে। ঠিক আছে, সেটা হলো এখন আমরা দেখছি কি কি স্কেল আছে, এটা দেখি। এক নম্বর হলো সেলসিয়াস স্কেল। বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেলটা আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে একে বলা হয় হলো সেলসিয়াস স্কেল। ঠিক আছে, এর নিম্ন স্থিরাঙ্ক কত? (0°C) ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100°C। যেহেতু সেলসিয়াস স্কেল তাহলে একক কি? ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং সেলসিয়াস স্কেল হলো 0°C তাপমাত্রায় বরফ গলে যায়, এই জন্য নিম্ন স্থিরাঙ্ক হলো 0°C, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো যে তাপমাত্রায় কি হয় পানি বাষ্প হয় সেটা হলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়? 100°C তাপমাত্রা। এই জন্য সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100°C বা 100°C। ঠিক আছে, এবং এর মধ্যবর্তী ব্যবধানগুলোকে বলা হয় হলো কি? ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাই না? তাহলে এবার আমরা বুঝতে পারলাম এই যে আমাদের আবহাওয়ার থেকে তাপমাত্রা বলে আজকে 30°C, আজকে 40°C, বা এইটার তাপমাত্রা এত আজকে, তাই না? তাহলে সেটা কিসে পরিমাপ করা হয়? এই সেলসিয়াস স্কেলে। এই সেলসিয়াস স্কেলের মাধ্যমে এই পরিমাপ করে আমরা বুঝতে পারি যে আজকে তাপমাত্রা কত। ঠিক আছে, ঘরের তাপমাত্রা কত, ঠিক আছে, এই জায়গায় তাপমাত্রা কত, ওই জায়গায় তাপমাত্রা কত, এটা আমরা এই সেলসিয়াস স্কেলের মাধ্যমে প্রকাশ করার জন্য বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল সেলসিয়াস স্কেল। আরেক টাইপের স্কেল আছে, সেটা হলো ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল এটাও একজন বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেছে, এই জন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় হলো ফারেনহাইট স্কেল, এবং এর হলো প্রতি ডিগ্রি হলো ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটার একক হলো ডিগ্রি ফারেনহাইট। এখন এইটার নিম্ন স্থিরাঙ্ক কত? এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো 32°F। ঠিক আছে, বা 32, আর ঊর্ধ্ব হলো 212°F। তাহলে মধ্যবর্তী ব্যবধান কত হলো এটার? আগেরটা তো মধ্যবর্তী ব্যবধান আমরা সহজেই বুঝতে পেরেছিলাম 100, 100 থেকে 100 থেকে 0 বাদ দিলে 100, কিন্তু এটার মধ্যবর্তী ব্যবধান কত হলো? 212 - 32, 180°F। মধ্যবর্তী ব্যবধানটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এই ব্যবধান দিয়ে এখন আমাদের এরপরে অঙ্ক আছে, সূত্র আছে। তাহলে এটাই হলো ফারেনহাইট স্কেল, যার নিম্ন স্থিরাঙ্ক হলো 32°F, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212°F,
মধ্যবর্তী ব্যবধান এত। তার মানে এই যে যখন আমাদের জ্বর হয়, জ্বর মাপার জন্য আমরা যেই স্কেলটা থার্মোমিটারটা ব্যবহার করি সেটা ফারেনহাইট স্কেলে কাটা থাকে, ঠিক আছে। যেমন যদি 100 ডিগ্রি জ্বর আসে, তার মানে হবে 100 ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু 100 ডিগ্রি ফারেনহাইট। 100 ডিগ্রি সেলসিয়াস মানে তো অনেক গরম, পানি যখন ফুটে যায় তখন কেমন গরম হয়, তাহলে তো অনেক জ্বর। 100 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি সেলসিয়াস না, সেটা আসলে 100 ডিগ্রি ফারেনহাইট, 102 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তাপমাত্রা আমাদের যে জ্বর মাপার জন্য যেটা এককে ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করা হলো এই ফারেনহাইট স্কেলে। আর এই বাইরে যেটা বায়ুর তাপমাত্রা বা আমাদের আবহাওয়ার তাপমাত্রা, ঠিক আছে, এটা মাপার জন্য সেলসিয়াস স্কেলে সাধারণত মাপা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা দুটো বাস্তব উদাহরণ শুনলে বুঝতে পারবা যে আসলে কোনটা কোন স্কেলে মাপা হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আনতে হবে। এই যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, এর মধ্যে একটা সম্পর্ক আনতে হবে। কেন সম্পর্ক আনতে হবে? এক জায়গায় একটা টেম্পারেচার দেওয়া আছে সেলসিয়াস স্কেল, তাকে আমরা ফারেনহাইটে নিয়ে যাব, আবার ফারেনহাইটে দেওয়া আছে সেলসিয়াসে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এটা কিসের মাধ্যমে করব? এটা একটা সূত্র আছে, সেটা আমরা এখন দেখছি। সেলসিয়াস স্কেল এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, ফারেনহাইট স্কেলকে আমরা প্রকাশ করব হলো এফ দ্বারা, সেলসিয়াস স্কেলকে প্রকাশ করব হলো সি দ্বারা, ঠিক আছে। এখন তোমাদের বইয়ে সরাসরি সূত্রটা দেওয়া আছে, সূত্রটা কিভাবে আসলো, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তাহলে তোমাদের একটু পরিষ্কার হবে জিনিসটা। তাহলে প্রথমে সেলসিয়াস স্কেল নিলাম সি, ঠিক আছে। এখানে বিয়োগ হবে হলো সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আমি শুধু নিম্ন লিখলাম, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে, বিয়োগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এটা ফারেনহাইট স্কেলেও তাই আসবে। এটা হলো একটা স্কেলের, ঠিক আছে, একটা ফারেনহাইট স্কেল বা সেলসিয়াস স্কেল, আরেক টাইপের স্কেল আছে কেলভিন স্কেলের এই সম্পর্ক বের করার জন্য একটা সূত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0, ঊর্ধ্ব হলো 100, তাহলে এটা আসবে। ফারেনহাইট স্কেলে কত? এফ, নিম্ন স্থিরাঙ্ক কত? 32, আমরা ইংলিশে লিখবো এগুলা। ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 মাইনাস 32, ঠিক আছে। এবার আমরা এদিকে চলে আসি, তাহলে এখানে কত হলো? সি ভাগ 100, আর এখানে এফ মাইনাস 32 থেকে যাবে, $212 থেকে 32 বাদ দিলে কত হয়? 180, 180। এবার নিচের এটাকে 20 দ্বারা ভাগ করে দিতে হবে উভয় দিকে, তাহলে সি ভাগ 5 এফ মাইনাস 32 ভাগ 9। এই যে এই সূত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক সি ভাগ 5 এফ মাইনাস 32 ভাগ 9, ঠিক আছে। এই সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এটা খুব ভালোভাবে শিখতে হবে। একটা আমরা উদাহরণ দেখে শেষ করব আজকের ক্লাস।
অঙ্কটা আমি তুলছি না, শুধু সমাধানটা দেখিয়ে দিচ্ছি। দেখো একটা উদাহরণ এখানে বলছে, বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়া খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38°C। ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত? ঠিক আছে, তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত বললো, তার মানে সি সমান সমান দেওয়া আছে হলো 38°C। ঠিক আছে, তাহলে আমরা জানি C-5 F-32/9, সি হলো 38/5 9, 5F মাইনাস 32কে 5 দ্বারা গুণ করলে হয় হলো 180, 5 দুগুণে 10, 3 5 15, 16, 160 মনে হয়। 38কে 9, তো এটা তোমরা গুণ ভাগ করে দেখবা কত আসে। সেখান থেকে F সমান সমান আসবে হলো 100°4° ফারেনহাইট। তার মানে জ্বর আছে নাকি? কারণ স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4, সেখানে তার খেলোয়াড়ের তাপমাত্রা পাওয়া গেল 100.4° ফারেনহাইট, তার মানে জ্বর আছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বের করা যায়। এখন তোমরা বাসায় এটা করতে পারো। ঠিক আছে, যে কারো জ্বর মাপলা, থার্মোমিটার দিয়ে ফারেনহাইট স্কেলে মান পেলা, সেটাকে সেলসিয়াস স্কেলে নিয়ে গেলা। আবার এখানকার তাপমাত্রা আজকে বলছে হলো 30°C, সেটা 30°C বসালা, সেখানে ফারেনহাইট স্কেলে বের করলা। তো বাসায় তোমরা এখানে যে উদাহরণে অঙ্কটা দেওয়া আছে তোমাদের অনুশীলনীতে, সৃজনশীল 1, সেটা তোমরা করবা। আগামী ক্লাসে এটা আমি করে দিব, এবং পরের ক্লাসে আমরা প্রসারণ নিয়ে আলোচনা করব এবং তাপ সঞ্চালন নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমরা জানলাম যে তাপ কি। ঠিক আছে, তাপ হলো এক প্রকার শক্তি যেটা আমাদের গরম ঠান্ডার অনুভূতি জন্মায়। তারপর হলো যে তাপমাত্রা হলো কোনো বস্তু তাপীয় অবস্থা, যেটা দিয়ে আমরা তাপ পরিমাপ করি। এবং তাপমাত্রা পরিমাপের জন্য আমাদের কি ব্যবহার করা হয়? থার্মোমিটার, যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হলো পারদ থার্মোমিটার। এরপরে আরও ব্যবহার করি কি আমরা? স্কেল, বিভিন্ন তাপমাত্রার স্কেল, একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হলো ফারেনহাইট স্কেল, এবং কার নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। ঠিক আছে, এবং এই দুটা স্কেলের মধ্যে সম্পর্ক, এবং এটা দিয়ে গাণিতিক সমস্যার সমাধান। ঠিক আছে, তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো ভালো করে দেখবা, দেখে এগুলো ভালো করে করবা। আর হোমওয়ার্ক যেটা দিলাম সেটা করবা, নাহলে আমি পরের ক্লাসে করে দিব। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।